বীরত্বের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। যতক্ষণ আদিত্যর এই করাত তোমার হাত পর্যন্ত পৌঁছবে তার আগে কিছু কথা হয়ে যাক। তাহলে বল অক্ষয়, আমার বিড়াল আর আমাকেই মিয়াও। আমায় ক্ষমা করে দাও অম্বিক, আমাকে ছেড়ে দাও। যেতে দেব? শাস্তি না দিয়ে এমনি যেতে দেব? এই গুরুকুলে সবার সামনে আমাকে অপমান করার পর ক্ষমা? কিন্তু আমি তো অবাক হয়ে গেলাম তোর সাহস দেখে। আমার সামনে আমার উপরেই দোষারোপ, অম্বিক কুমারের ওপর দোষারোপ। আরে তোর থেকে তো দেখছি ওই বনবাসীটা অনেক ভালো। আমি ওকে খাদে ফেলে দিয়েছি, কিন্তু ও ভয় পেয়েই হোক আমাকে বাঁচিয়েছে। কারণ ও বুঝে গেছে যে এই গুরুকুলে যদি থাকতে হয় তাহলে অম্বিক কুমারের সাথে লড়াই করে নয়, মাথা নিচু করে থাকতে হবে। আমি তোমাকে বলেছিলাম না অম্বিক, আমি যে তোমাকে বাঁচিয়েছিলাম সেটাকে আমার দুর্বলতা ভেবো না অম্বিক। কিন্তু নিজেকে সবার থেকে সর্বশ্রেষ্ঠ ভাবার যে তোমার অভ্যেস, সেটা এত সহজে কি করে যাবে? যদি তুমি নিজেকে এতটাই শক্তিশালী মনে করো তাহলে শক্তিশালীদের মতো ব্যবহার করতেও শেখো। দলের ক্ষমতায় শেয়াল শিকার করে, সিংহ নয়। চলো অক্ষয়। যদি তোমার মনে হয়ে থাকে যে তুমিই একমাত্র এই গুরুকুলে সর্বশ্রেষ্ঠ, তাহলে বীর যাত্রায় নেতৃত্ব দেওয়ার প্রতিযোগিতায় আমায় হারিয়ে দেখাও। বাহ, মেজাজ তো দেখো ওর। একবার মার খেয়েও ওর দেখছি একটুও শিক্ষা হয়নি। আরে ভগবানও চান না যে তুই ওদের সাথে থাকিস, সেই জন্য তোকে ওই মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে দিয়েছেন। কোনো ব্যাপার নয়, যদি তুই চাস তাহলে আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাব। ওখানে সবার সামনে তোকে আমি একেবারে শেষ করে দেব। দেখা যাবে অম্বিক, এই প্রতিযোগিতায় কে কাকে শেষ করে। তোমার যাত্রা কেমন ছিল চাণক্য? উদ্দেশ্য কি সিদ্ধ হয়েছে? হ্যাঁ, মহারাজ আমার পরামর্শে উপকৃত হয়েছেন। তাহলে ভবিষ্যতে তো তোমার মতামত নেওয়ার জন্য হ্যাঁ, ডাকতে পারেন। আর ওই চন্দ্রগুপ্ত? এই বিষয়ে যদি আপনি আমাকে আর কোনো প্রশ্ন করেন, আর আমিও যদি আপনার সব প্রশ্নের উত্তর দিতে থাকি,
তাহলে হয়তো আপনার পক্ষে কুলপতির গৌরবের আর আমার পক্ষে শিষ্যের ধর্ম পালন করা কঠিন হয়ে পড়বে। প্রধান আচার্য, আচার্য চাণক্য, কল্যাণ হোক, মনটা খুশিতে ভরে গেল। আমার বলার কারণ এটাই, তোমার এই ছুটির দিনগুলো আর এই ছুটির দিনগুলোতে তোমার যাত্রা আমাকে ঈর্ষান্বিত করে তুলেছে চাণক্য। মাসের পর মাস কখনো মগধ, কখনো জানি না কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ। কি করব আচার্য সুখদেব, যখন প্রচন্ড ঝড় চতুর্দিক থেকে আক্রমণ করে তখন বুদ্ধিমান লোকেরা বাঁচার জন্য লুকিয়ে পড়ে। তারা এই কারণে লুকিয়ে পড়ে যাতে ঝড় থামার পরে নতুনভাবে পরিকল্পনা তৈরি করতে পারে, যার রূপরেখা সে নিজে তৈরি করবে, অন্য কেউ নয়। তুমি তুমি কি বলতে চাইছো চাণক্য? এটাই যে আপনিও চন্দ্রগুপ্ত আর অম্বিকের প্রতিযোগিতা নিয়ে ততটাই উৎসুক যতটা আমি। হ্যাঁ হ্যাঁ, আমিও ততটাই উৎসুক যতটা তুমি। কিন্তু আমি তো এটাই চাইছিলাম যে যদি এই প্রতিশোধ স্পৃহা স্বচ্ছ প্রতিশোধ স্পৃহা হতো তাহলে আরো ভালো হতো। আমার বলার তাৎপর্য এটাই, চন্দ্রগুপ্ত এতদিন ধরে কক্ষে অনুপস্থিত ছিল। একে তো ছোট্ট বালক, তার উপর ও কিছু শিখতেই পারেনি। আপনি সেই চিন্তা ছেড়ে দিন, আপনার আশীর্বাদই যথেষ্ট ওর জন্য। অম্বিক কুমার আর চন্দ্রগুপ্তের মধ্যে একদিন পরে প্রতিযোগিতা হবে। আশা করছি যে আপনারা সকলে সেই ব্যাপারে সম্পূর্ণভাবে প্রস্তুত। আমি প্রস্তুত আচার্য। দেখো, তুমি আমায় অম্বিকের হাত থেকে বাঁচিয়েছো, তাই জন্য আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। কিন্তু এটা সত্যি যে আমাকে এই গুরুকুল ছাড়তে হবে, কারণ আমার ছাত্রবৃত্তি আর নেই। না অক্ষয়, না অক্ষয়, তোমাকে ছাত্রবৃত্তির চিন্তা করতে হবে না, সেটা আমি তোমাকে দেব। হ্যাঁ বন্ধু, আমাদের দিগ্বিজয় না কোনো ছোটখাটো রাজকুমার নয়। তুমি সবার সামনে অম্বিকের সত্যিটা প্রকাশ করে ওর মন জয় করে নিয়েছো। সত্যি? এখন চলো এখান থেকে, আমাদেরকে কেউ আবার এই ভীতুর সঙ্গে দেখে না ফেলে। এই তুমি কি বলছো দিগ্বিজয়? একদম ঠিক বলেছে ও। কত কষ্ট করে আমরা ওকে দিয়ে সবার সামনে সত্যিটা বলানোর জন্য রাজি করিয়েছিলাম, আর তুমি এসে কি করলে? অম্বিককে বাঁচিয়ে দিলে। কেন বলো, কেন বাঁচালে তুমি অম্বিককে? কোনো উত্তর আছে তোমার কাছে? আমরা এইসব তোমার জন্য করেছিলাম চন্দ্রগুপ্ত, কারণ আমরা ভেবেছিলাম এই গুরুকুলে একমাত্র তুমিই আছো যে সত্যির জন্য লড়াই করে। হ্যাঁ, আমরা দিনরাত ওর জন্য ব্যর্থই চিন্তা করেছি। এবার চলো এখান থেকে। দাঁড়াও দিগ্বিজয়, তোমরা হয়তো এটা জানো না যে তোমাদের এই রাগ দেখে আমার কত ভালো লাগছে। প্রথমবার আমার আজ এটা মনে হচ্ছে যে এই গুরুকুলে আমি আপন কাউকে পেয়েছি।
এবার আমি বলতে পারবো যে গুরুকুলেও আমার সত্যিকারের বন্ধুরা আছে। তোমরা যে আমার অনুপস্থিতিতে কষ্ট পেয়েছো, এটা শুনে যে আমার কত ভালো লাগছে আমি সেটা বলে বোঝাতে পারবো না। এটা কি আবার তোমার কোনো নতুন চাল? না বন্ধুরা, তোমরা তো এটাই জানতে চাইছো যে এতদিন ধরে আমি কোথায় ছিলাম আর আসার সাথে সাথেই অম্বিককে কেন বাঁচালাম। তাহলে শোনো, প্রথম কথা হলো আমি ভারতের সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছিলাম, আর দ্বিতীয়ত আমি এগিয়ে যাওয়ার জন্যই পিছিয়ে এসেছিলাম। এবার একটা কেন, 100টা অম্বিক মিলেও আমায় হারাতে পারবে না, কারণ যুদ্ধশাস্ত্রের এমন কোনো কৌশল নেই যা আমি সম্পূর্ণভাবে অনুশীলন করিনি। আমি সবার সামনে অম্বিকের অহংকার ভাঙতে চেয়েছিলাম, সেই জন্যই বাঁচিয়েছিলাম ওকে। আর সেই দিন খুব বেশি হলে কি হতো, গুরুকুল থেকে বের করে দিত ওকে, ব্যাস। গুরুকুল থেকে বেরোনোর পর ওর পিতার ক্ষমতায় ও আবার কাউকে বিরক্ত করত। গুরুকুলের ওই ছাত্রদের সামনে যাদের ও বারবার বিরক্ত করেছে, ওকে হারাতে হবে, ওকে নিচু হতে হবে, ওকে ভাঙতে হবে। অম্বিক তোমাদের সাথে অনেক অন্যায় করেছে, এবার সময় এসে গেছে যে তোমরা তোমাদের চোখের সামনে ওকে হারতে দেখবে। তোমরা যাতে এই আনন্দ লাভ করতে পারো সেই জন্যই বাঁচিয়েছিলাম ওকে। এবার আমরা ওকে ওর ভাষাতেই উত্তর দেব। বলো, তোমরা কি আমার সাথে থাকবে? ওই পুচকে অক্ষয়ের এত বড় সাহস, এই অম্বিক কুমারের সামনে ও দল ছেড়ে দিয়ে চলে গেল। অম্বিক, কি ভুল হয়েছে জানিস? আমাদের সেই সময় চন্দ্রগুপ্তকে শেষ করে দেওয়া উচিত ছিল। শুধু তোমার ইশারার অপেক্ষা করছিলাম আমরা। তুমি একবার ইশারা করলেই ওকে শেষ করে দিতাম আমরা। না, এমনটা করলে এখানে গুরুকুলের সবাই এটাই ভাবতো যে অম্বিক কুমার প্রতিযোগিতায় অংশ নিতে ভয় পেয়ে গেছে। ও যে স্পর্ধা দেখিয়েছে তার উত্তর ও নিশ্চয়ই পাবে, সমস্ত গুরুকুলের সামনে পাবে। ওর এমন অবস্থা করব আমি যে কেউ কোনোদিন আমার বিরুদ্ধে যাওয়ার চিন্তা পর্যন্ত মাথায় না নিয়ে আসতে পারে। অম্বিক, ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু হয়, আর তুমি ক্রোধের বশে নিজের ভারসাম্য হারিয়ে ফেলছ। আপনি কি বলতে চাইছেন আচার্য? পরিবর্তন। ফিরে আসার পর থেকে আমি ওর মধ্যে পরিবর্তন লক্ষ্য করছি। চোখ আমি খুব ভালোভাবে পড়েছি। এক অদ্ভুত চমক দেখেছি ওর মধ্যে, এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখেছি আমি ওর চোখে মুখে, যা ভেতরটা কাঁপিয়ে দেয়। এরকম লড়াকু মনোভাব দেখেছি, আর এই লড়াকু মনোভাব জ্ঞানের মধ্যে দিয়েই আসে, আত্মবিশ্বাস থেকেই আসে। আর এই ভাব আজ আমি চাণক্যের চোখে আমি দেখেছি। কিন্তু আমি এটাও তো জানি না এত মাস ধরে ওরা দুজন কোথায় ছিল। আর এটাই ভাববার বিষয় কুমার। ক্ষমা করবেন আচার্য, কিন্তু আপনি যদি আমার কাছে এটা আশা করে থাকেন যে আমি ওই সামান্য চন্দ্রগুপ্তের জন্য ভয় পেয়ে যাব,
তাহলে সেটা আমার কাছে সম্ভব নয়। আমি ওর চোখের ভাষাও পড়তে চাই না, আর আমি এটাও জানতে চাই না যে এতদিন ও কোথায় ছিল। ও যেখানেই থাকুক, ও আমাকে হারাতে চেয়েছে। আর অম্বিক কুমার জীবনে কখনো কারোর কাছে হারতে শেখেনি। আমি এটা বলছি না যে তুমি ওকে পরাস্ত করতে পারবে না। পরাস্ত করতে পারো, কিন্তু তোমার এই প্রতিশোধ স্পৃহা গুরুকুলের সবার সামনে হোক। ব্যাস, এটাই আমার ঠিক মনে হচ্ছে না। আচার্য, আপনি আমার ক্ষমতার উপর সন্দেহ করছেন? ওই চন্দ্রগুপ্ত যুদ্ধের কোনো কৌশলেই ও আমার সামনে টিকতে পারবে না। আমি ছাড়বো না ওকে আচার্য, ছাড়বো না। প্রণাম আচার্য। আচার্য, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। বলো। আপনার কি মনে আছে, আমি কালদ্বীপে যাওয়ার সময় আপনার কাছে কিছু চেয়েছিলাম? তুমি আমার কাছে এমন একটা দিন চেয়েছিলে যেদিন আমি তোমার কোনো কাজ নিয়ে তোমাকে কোনো প্রশ্ন করব না। তাহলে ওই দিনটা কি আমি আজকে পেতে পারি আচার্য? শুধু একদিন? ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আচার্য? ভালো আর খারাপ মানুষের মধ্যে পার্থক্য হলো আত্মার। এমনও হয় চন্দ্রগুপ্ত, যখন ভালো লোকেরা খারাপ লোকেদের শিক্ষা দেওয়ার সময় নিজেদের সত্তার প্রকৃত ভালো দিকটাই ভুলে যান, তারাও খারাপ লোকেদের মতো হয়ে যান। এই সূক্ষ্ম তফাৎ সবসময় মনে রাখবে চন্দ্রগুপ্ত, কারণ এই পার্থক্যই মানুষকে পশু হওয়ার হাত থেকে বাঁচায়। খারাপদের শিক্ষা দাও, কিন্তু সেটা করার সময় নিজে পশু হয়ে যেও না। তোমার কি মনে হয় তুমি এটা করতে পারবে? আমি প্রতিজ্ঞা করছি আচার্য, আমার শত্রুর ওপর আঘাত করার সময়ও আমি মন থেকে কোনোদিন পশু হব না। আমি আপনার শিষ্য, সব সময় মানুষই থাকব। তাহলে ঠিক আছে, আজ তুমি যা চাও করো, কিন্তু মনে রেখো আমি কিছুই জানি না যে তুমি কি করতে চলেছ। ঠিক আছে আচার্য। আচার্য, আমলা এসে গেছেন। আমালা? হ্যাঁ, আসলে কি এই সময় আমগুলো না খুব মিষ্টি হয়। যাওয়া যাক আচার্য। প্রণাম আচার্য। কি খবর? রাজা বিম্বিসারের মহলের চারপাশে গুপ্তচর লাগিয়েছি, কিন্তু চিত্ররূপার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমের মিষ্টত্ব কমে গেলে কি করতে হয়? হ্যাঁ, সেগুলো আমরা এমন কোনো জায়গায় রেখে দিই যেখানে ওগুলো পচে গলে সার হয়ে যায়। চিত্ররূপাকে তোমায় কোথায় খুঁজতে হবে বুঝতে পেরেছো তুমি? বুঝে গেছি আচার্য, এবার আমি আসি। যাওয়ার পথে এই সব আম বিক্রি করে দিও, যাতে কেউ সন্দেহ না করে। ঠিক আছে আচার্য, বুঝে গেছি। আচার্য, এই চিত্ররূপাটা কি?
আমার স্ত্রী চিত্ররূপা নাম ওর আচার্য। ধনানন্দ ওকে রাজা অভিসারকে বেঁচে দিয়েছিল। আচার্য, যদি সম্ভব হয় ওকে মুক্ত করবেন। আমার পক্ষে যতদূর সম্ভব আমি অবশ্যই করব। প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে। চিত্ররূপা এক প্রতিশ্রুতি, আমার দেওয়া সেই প্রতিশ্রুতি যা আমায় পূরণ করতে হবে। যাও গিরিকা, আমার রাজ্যে কি এমন একজনও নর্তকী নেই যে আমার মনকে তৃপ্তি দিতে পারে, আমাকে খুশি করতে পারে? ক্ষমা করুন মহারাজ, আমি শীঘ্রই সুন্দরী নর্তকীদের নিয়ে আপনার কাছে উপস্থিত হচ্ছি। মহারাজ, এক হৃদয় প্রসন্নকারী খবর আছে। আমার মন তো কেবল একজন সুন্দরী নর্তকী খুশি করতে পারে। আপনি এই ব্যবসা কবে থেকে আরম্ভ করলেন অমাত্য? মহারাজ, আমার বক্তব্য রাষ্ট্র নিয়ে, তাতেই একটা সুখবর আছে, সেটাই আমি দিতে এলাম। আমাদের সৈনিকেরা কালদ্বীপে ওই 4 বিদ্রোহী যোদ্ধাকে মৃত্যুর গোড়ায় পৌঁছে দিয়েছে। শুধুই আনন্দ। সংক্রান্ত, ধন্ধো, বীরা, আর সব থেকে বড় বীর আদিধীর। আনন্দই আনন্দ আজ। বাহ অমাত্য বাহ। তাই আমি সবসময় এটা বলি যে যতদিন অমাত্য রাক্ষস আমার সঙ্গে আছেন, ততদিন আমার একটা দিনও আনন্দহীন হতেই পারে না। ত্রিকৃধা! ওই শিখা খুলে রাখা ব্রাহ্মণটাও ছিল না ওখানে? ওর কি হলো অমাত্য? মহারাজ, আমাদের সৈনিকরা ওই দ্বীপে পৌঁছানোর আগেই সে ওখান থেকে পালিয়েছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, সে শীঘ্রই ধরা পড়বে। ধরো না ওকে, ধরো না, যেতে দাও, পালিয়ে যেতে দাও ওকে। যখন ও পালাতে পালাতে হাঁপিয়ে যাবে, তখন ধরো ওকে। আর তাছাড়াও ওই চাণক্যর সঙ্গে এই শিকার আর শিকারীর খেলাটায় এখন আমার আনন্দ লাগছে। দিনক দিনক দিন ধা। আজকে তো ওই বনবাসীটাকে এখানে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? ঘনঘোর, কোথায় তোমার বনবাসী বন্ধু? ও কোথায় আছে সেটা তো আমি বলতে পারবো না কুমার, কিন্তু ও তোমার জন্য এই পত্রটা রেখে গেছে।
সরে যাও। এই নাও তোমার পত্র। ক্ষমতা থাকলে আচার্য চাণক্যের কক্ষে চলে আসো। আমি তোমার জন্য সেখানেই অপেক্ষা করছি, চন্দ্রগুপ্ত। বাইরে বেরিয়ে আয় চন্দ্রগুপ্ত। কোথায় লুকিয়ে আছিস? বেরিয়ে আয় বলছি। কোথায় লুকিয়ে বসে আছিস? কোথায় চন্দ্রগুপ্ত? কেন, তুমিই তো ওকে পাঠিয়েছিলে ধনী ভেদের জন্যে, ভুলে গেছো? দেখো পুরুষদত্ত, আমার কাছে তোমার সাথে বাজে বকার মতো সময় নেই। আমায় শুধু এটা বলে দাও যে চন্দ্রগুপ্ত কোথায়। এখানে তো নেই। অম্বিক দাঁড়াও, দাঁড়াও অম্বিক, তুমি ভেতরে যেতে পারবে না। কারণ চন্দ্রগুপ্ত ভেতরে লুকিয়ে বসে আছে সেই জন্য? না, কারণ আচার্য চাণক্য ভেতরে ধ্যান করছেন, আর উনি আদেশ দিয়েছেন কেউ যেন ভেতরে প্রবেশ না করতে পারেন। সরে যাও, আমি মানি না এরকম আদেশ। দাঁড়াও অম্বিক। চন্দ্রগুপ্ত, বাইরে বেরিয়ে আয় চন্দ্রগুপ্ত। কোথায় লুকিয়ে আছিস চন্দ্রগুপ্ত? কোথায় লুকিয়ে বসে আছিস? বেরিয়ে আয়। ক্ষমা করবেন আচার্য, ওকে আমি অনেকবার আটকানোর চেষ্টা করেছি। আমি ওকে এটাও বলেছি যে আচার্য চাণক্য ভিতরে ধ্যান করছেন, উনি বলেছেন যেন ভিতরে কেউ না ঢুকতে পারে, কিন্তু ও শোনেনি আমার কথা। আচার্য, ওই চন্দ্রগুপ্তই আমাকে এখানে ডেকেছিল। তোমার উচ্ছৃঙ্খলতা দেখে আমার দুঃখ হয় অম্বিক। কষ্ট পাই আমি তোমার মহান পিতার কথা ভেবে। পুরুষতত্ত্ব আজও গুরুকুলের কোনো শ্রেণীতে প্রবেশ করতে পারবে না। আজ ওকে গুরুকুলের সম্পূর্ণ প্রাঙ্গণ পরিষ্কার করতে হবে। এক্ষুনি গুরুকুলের সমস্ত সাফাই কর্মীদের আজকের দিনের জন্য ছুটি ঘোষণা করো। আচার্য, আমি আর পরিষ্কার, তাও এই সমস্ত গুরুকুলের? যদি কাজ চলাকালীন ও আপত্তিজনক কিছু বলে বা করে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। যথাজ্ঞা আচার্য। কার্য সম্পন্ন করার পথে একটি ভুলেরও অর্থ হল কালকের বীরযাত্রায় নেতৃত্বের জন্য তোমাকে অযোগ্য ঘোষণা করা হবে। ঠিক আছে? যথাজ্ঞা আচার্য। কিন্তু আচার্য, চন্দ্রগুপ্ত অম্বিককে অকারণে এখানে আপনার কক্ষে কেন পাঠাতে যাবে? অম্বিক যা বলল তুমি সেটা বিশ্বাসযোগ্য মনে করো? না আচার্য, চন্দ্রগুপ্ত এমনটা করবে এটা তো আমার একেবারেই বিশ্বাস হচ্ছে না। আমিও বিশ্বাস করতে পারছি না।
সমস্ত কর্মচারীরা যেতে পারেন। আজ তোমাদের সবার ছুটি। কোথায় লুকিয়ে বসে আছে ওই ইঁদুরটা? চন্দ্রগুপ্ত, একবার শুধু তুই আমার সামনে আয়। অম্বিক, যদি আমি চাইতাম তাহলে আগামীকালের জন্য অপেক্ষা করে তোমায় বীর যাত্রার প্রতিযোগিতায় হারাতেই পারতাম, কিন্তু তুমি যেটা আজ করছো এতে তোমার অহংকারে আঘাত লাগবে, আর এটাই আমি চেয়েছিলাম। কি হলো? কোনো খোঁজ পেলে তোমরা ওই চন্দ্রগুপ্তের? না কুমার, আমরা গুরুকুলের সব জায়গা খুঁজে দেখেছি, কিন্তু ওকে পেলামই না। অম্বিক, তোমার কর্মের শাস্তি এখন থেকে শেষ হচ্ছে, কিন্তু যদি তুমি এই ঝাড়ুটা ভেঙে ফেলো তাহলে হতে পারে আচার্য তোমাকে নতুন শাস্তি দেবেন। এত বড় অপমান আজকের এই দিন আমি সারা জীবনেও ভুলতে পারবো না। সবাই মিলে হাসছিল আমাকে দেখে, অম্বিক কুমারকে দেখে সবাই মিলে হাসছিল, আর এটা হয়েছে তোমাদের জন্য। একটা সামান্য ছেলেকে তোমরা খুঁজে বের করতে পারলে না। একবার শুধু আমি ওই চন্দ্রগুপ্তকে হাতে পাই, ওর আমি এমন অবস্থা করব যে বীর যাত্রার শুধুমাত্র স্বপ্নই দেখে যাবে সারা জীবন। অম্বিক, কি হয়েছে অম্বিক? আমায় খুঁজছিলে? আসলে আজকে আমি আমার কাজে খুবই ব্যস্ত ছিলাম, এই জন্য তোমার সাথে দেখা হয়নি অম্বিক। আমায় কিছু বলবে? আমি সব বুঝে গেছি চন্দ্রগুপ্ত। আচার্য চাণক্যের কক্ষে আমাকে ডেকে তুমি ছলনা করেছো আমার সাথে। তো গুরুকুলে কি এমন কোনো নিয়ম আছে যে সব সময় তুমিই ছলনা করবে?
যখন আমি এই গুরুকুলে নতুন এসেছিলাম তুমিই বারবার বলতে যে এই অম্বিকই হলো গুরুকুলের সর্বশ্রেষ্ঠ বিদ্যার্থী। তুমি এটা ভাবতে শুরু করেছিলে যে তুমি যার সাথে যা ইচ্ছে তাই করে যাবে, তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু আজকে গুরুকুলের কক্ষগুলো আর প্রাঙ্গণ পরিষ্কার করার পর আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি যে কাজ করো না কেন অম্বিক, আমি সেই কাজ তোমার থেকে ভালো করতে পারি। আর কালকের প্রতিযোগিতায় সেটা পুরো গুরুকুল জানবে। আজ নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবার যে তোমার ধারণা, তার শেষ রাত। কাল থেকে তোমার এই অহংকার আর থাকবে না অম্বিক। ভালো করে ঘুমিও অম্বিক। শুভরাত্রি। চন্দ্রগুপ্ত, প্রণাম আচার্য। আমার মতে আজকের জন্য এতটা অভ্যাস যথেষ্ট। এবার তোমার বিশ্রাম করা উচিত। আচার্য, আর একটু অনুশীলন করতে দিন। কাল খুব বড় পরীক্ষা আমার জীবনে। সেই জন্যই বিশ্রাম করতে বলছি। নিজের শক্তি বাঁচিয়ে রাখো কালকের পরীক্ষার জন্য, কিন্তু তার আগে উপযুক্ত বিশ্রামও অবশ্যই প্রয়োজন। যথা আজ্ঞা আচার্য। বিজয়ী ভাব। আগুনের ফুলকিও বিশাল অগ্নিকাণ্ড ঘটাতে পারে। আগুনের ফুলকি তো পেয়ে গেছি আমি, এখন এই স্ফুলিঙ্গকেই অগ্নিকাণ্ডে পরিণত করতে হবে। অসময়ে কষ্ট দেবার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু আমি কি করতাম? আমার কাছে দ্বিতীয় কোনো বিকল্প ছিল না। আপনি বলতে কি চাইছেন আচার্য সুখদেব? আমি এটাই বলতে চাইছি আচার্য শ্রেষ্ঠ, এটা খুবই অনুচিত হয়েছে, খুবই অনুচিত। আচার্য চাণক্যকে জিজ্ঞাসা করুন, উনি এতদিন ধরে কোথায় ছিলেন?
আপনি কি বলতে চান আচার্য সুখদেব? এত ভালো সাজার চেষ্টা করবেন না আচার্য চাণক্য। আপনার সমস্ত কূটনীতি আমি বুঝতে পারি। আপনি ঠিক কি বলতে চান? আমি এটাই বলতে চাই যে এত উঁচু থেকে খাদে পড়ে যাওয়ার পরও চন্দ্রগুপ্তর বেঁচে থাকা, আর যতদিন চন্দ্রগুপ্ত গুরুকুলে অনুপস্থিত ছিল ঠিক ততদিন ধরে আপনি যে প্রতিবেশী রাজ্যের রাজাকে গিয়ে পরামর্শ দিয়েছেন, এসব কি? আপনি কি আমাদের মূর্খ ভাবেন নাকি? আপনি কি কিছু বুঝতে পারছেন আচার্য শ্রেষ্ঠ? আচার্য সুখদেব, আপনি কি বলতে চাইছেন? আমি এটাই বলতে চাই আচার্য শ্রেষ্ঠ, যে আচার্য চাণক্য যে বাইরের কোনো গুরুর কাছে চন্দ্রগুপ্তকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যদি এটাই হয়ে থাকে আচার্য শ্রেষ্ঠ, যে শ্রেণীকক্ষের অন্যান্য বিদ্যার্থীদের জন্য প্রতিযোগিতায় সমান অংশ নেওয়ার সুযোগ কোথায়? অম্বিক আর ওর অন্য সঙ্গীরা কেন ওই শিক্ষা পাবে না যেটা উনি চন্দ্রগুপ্তকে লুকিয়ে চুরিয়ে দিয়েছেন? এটা কি পক্ষপাতিত্ব নয়? আমি চন্দ্রগুপ্তর তলোয়ার চালানোর মধ্যে উন্নত শিক্ষা লক্ষ্য করেছি। ওর চোখে আমি এক অটুট বিশ্বাস দেখেছি। আপনি সেই বিশ্বাসের কথা বলছেন না তো, যা আপনি নিজেই বারবার ভাঙার চেষ্টা করেছেন? আবার আপনি এই সব কথা বলে কথাটাকে ঘুরিয়ে দিচ্ছেন। আপনি কি চাইছেন? আমি এটাই চাই যে বীর যাত্রা স্থগিত করে দেওয়া হোক। আচ্ছা, এই জন্যেই আপনি এত সব কথা বলছেন। আসলে আপনি আপনার প্রিয় শিষ্য অম্বিকের জন্য চন্দ্রগুপ্তকে ভয় পাচ্ছেন, যে সে যেন কালকের প্রতিযোগিতায় জিতে না যায় আর আপনার অম্বিক হেরে না যায়। দেখেছেন আচার্য শ্রেষ্ঠ, ইনি আবার আমার উপর অভিযোগ করছেন। আমি আগেই বলেছি আচার্য সুখদেব, আমি গুরুকুলে কোনো ধরনের বিচ্ছিন্নতা চাই না। আর হ্যাঁ, বীর যাত্রা স্থগিত হবে না। গুরুকুলের ইতিহাসে আগে কখনো এমন হয়নি। আর অম্বিক কুমারের সঙ্গে কি অন্যায় হচ্ছে? অন্যায় আর অপমানের কথা চন্দ্রগুপ্তের ব্যাপারে মানা যেতে পারে, যে খাদে পড়ে গেছিল, যে এত মাস ধরে শিক্ষা লাভ করতে পারেনি, যে আপনার কাছে প্রশিক্ষণ নিতে পারেনি। আর অম্বিকের সঙ্গে অন্যায়ের প্রশ্নই তো ওঠে না আচার্য সুখদেব। আর ও তো চন্দ্রগুপ্তের অনেক আগে থেকে এই গুরুকুলে পড়াশোনা করছে, আপনার কাছে নিয়ত প্রশিক্ষণ নিচ্ছে। তাহলে অন্যায়ের কথা কোথায় আসছে? যে শ্রেষ্ঠ হবে কাল সেই বিজয়ী হবে। কালকের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভকামনা রইল আচার্য সুখদেব।